দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানা মাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। কু ইয়া একজন রক গিটারিস্ট। তিনি একজন গানের শিক্ষকও। 9 বছর ধরে পাহাড়ি এলাকার শিশুদের গানের পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ দিচ্ছেন এই তরুণ। তার শিক্ষার্থীদের সফলতা তাকে প্রতিনিয়ত আবেগতাড়িত করে। নানা প্রতিবন্ধকতার কারণে তাকে খুব অল্প বয়সেই চাকরি জীবনে ঢুকতে হয়। তাই তার অপূর্ণ স্বপ্নগুলো এই শিশুদের সফলতার মধ্য দিয়েই পূরণ করার আনন্দ পান কু ইয়া। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী শিয়ে নান আকাশ। এই পাহাড়ে এসেছি 9 বছর হয়ে গেল। এখানে সঙ্গীতের মাধ্যমে বেশ কিছু শিশু উপর প্রভাব বিস্তার করেছি আমি। আমার জন্য উপযুক্ত একটি জীবনধারাও খুঁজে বের করেছি। আমি কু ইয়া একজন রক গিটারিস্ট ছিলাম। এখন আমি হাইগা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিতের শিক্ষক। আমিও স্বপ্নের দ্বারা গোড়া ছেড়েছিলাম এবং আমি সবসময় বড় শহরে গিয়ে গিটার বাজাতে ও সঙ্গীতের সাধনা করতে চেয়েছিলাম। আমার তখন 19 বছর বয়স। 6岁 নম কলেজে আমার পরিচয় হয় একটি ব্যান্ডের সাথে। আমরা নিজেরাই গান লিখতাম, গাইতাম। প্রথম অনুষ্ঠানে 2 সহস্রাধিক দর্শক শ্রোতা ছিল। সব কিছুই ছিল পূর্ণ। তবে সেটি ছিল স্বল্পকালের ব্যাপার। প্রত্যেককে অবশ্যই বাস্তবে ফেলে আসতে হয়। তাই আমি আমার তথাকথিত গানের স্বপ্ন ছেড়ে দিয়ে শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নেই। আমি সঙ্গীতের শিক্ষক। কাজ শেষ করার পরে আমি অফিসে বসে পিয়ানো বাজাই, গান গাই। অনেক শিশু দরজা জানালার ফাটল দিয়ে আমার কাজ লক্ষ্য করছে। তাদের আগ্রহ দেখে মনে হলো ওদেরকে বাদ্যযন্ত্র বাজানো ও গান শেখানো যায় কিনা। বাদ্যযন্ত্রগুলো শিশুদের কাছে নতুন ছিল। এর আগে কখনোই তারা এইসব দেখেনি। শুরুর দিকটা অনেক কঠিন ছিল, কিন্তু শিশুরা গিটার বাজাতে আগ্রহী। দুপুর বা স্কুলের পরে আপনি সর্বদা গিটারের আওয়াজ শুনতেই পাবেন ক্লাসরুম থেকে। এই হাইগা তরুণ তরুণীর গ্রীষ্মকাল শীর্ষক কনসার্টটি অনলাইনে 14 লাখেরও বেশি ভিউ হয়েছে। সিসিটিভির অনলাইন বসন্ত উৎসব করার দিনটি ছিল একটি ছেলের এবং আমার জন্মদিন। পরিচালক আমাদের জন্য একটি কেক প্রস্তুত করান। সেদিন আমার চোখে পানি এসেছিল। আমি যখন প্রথম এখানে আসি তখন আমি অনেক শিক্ষার্থীকে তাদের ভবিষ্যতের স্বপ্ন সম্পর্কে প্রশ্ন করেছিলাম। তারা কোনো সঠিক উত্তর দিতে পারত না। মনে হতো যে এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কিন্তু এখন তাদেরকে স্বপ্ন সম্পর্কে প্রশ্ন করলে উত্তরে পড়বে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, যাতে বাবা মার জন্য আরও ভালো জীবন উপহার দেওয়া যায়। এটি আমাকে অবাক করেছে। তাদের স্বপ্ন পরিবর্তনের যাত্রা শুরু হয় এভাবে। অতীতে
আমার একজনের সঙ্গীতের স্বপ্ন ছিল। এখন সঙ্গীতের এই জগতে একদল শিশুর স্বপ্ন বহন করি। যদি আমাকে আরেকবার সুযোগ দেওয়া হয় তাহলে আমি আবারও শিক্ষক হতে চাইব। চীন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ অবস্থানে আছে। চীনের সমৃদ্ধ সংস্কৃতি, সুশৃঙ্খল জীবনযাপন এবং আচার ব্যবহার মুগ্ধ করেছে বাংলাদেশের সঙ্গীত শিল্পী মেহেরিনকে। তিনি চলতি বছর চীন সফর করেছেন। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের ঢাকা ব্যুরোকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেহেরিন এই কথা বলেন। চায়না ছোটকালে পাঠ্য বইয়ে পড়া একটা বিরাট দেশ, ঐতিহ্যবাহী সংস্কৃতি বহুল এবং গভীর সংস্কৃতি সম্পন্ন একটি দেশ চায়না। আর যদি আমি বড় হয়ে কথা বলি তাহলে আমি দেখেছি যে মিলিয়ন, একটা আর্টিস্টের ফ্যান মিলিয়ন পাশে থাকে, এটা আমি চাইনিজ আর্টিস্টদের প্রথম দেখেছি। এটা বহু বছর আগে, তখন আমরা ডিজিটালস বুঝি না বাংলাদেশে, তখন থেকেই চাইনিজ আর্টিস্ট, চাইনিজ ব্যান্ডস, তারা তো আমি চায়না প্রথম যাই আমার পরিবারের সাথে, আমার সাহেবের কাজে আমি চায়নায় যাই। বাচ্চা তখন খুবই ছোট, তো তখন বিভিন্ন জায়গায় ঘুরেছি বেড়ানোর নিমিত্তে। এবার কিন্তু গেছি আমি একটা অন্য রকম একটা কাজে। আমি গলফ খেলি ঢাকায়, তো আমি আর আমার ছেলে গিয়েছিলাম। কিন্তু এত সুন্দর ওয়েদার যে মনের সুখে ছবি তুললাম, মনের সুখে গলফ খেললাম। কোনো দেশের চরিত্র কিন্তু ফুটে ওঠে সেই দেশের মানুষের মাধ্যমে, এবং আমার যে বন্ধুদের সাথে যাচ্ছি তাদের মাধ্যমে, এবং বন্ধু সুলভ যে আচরণ, যেটা আমি আগেই বলেছি যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, সেই আদলে আমি দেখবো যে দেশটা কেমন। সেই দিক থেকে যে আমার মনে হলো যে চায়না একটা অসাধারণ দেশ। প্রযুক্তিগত দিক থেকে আমার চায়না সবসময় খুব পছন্দ। যেমন এখন আমরা যে হোটেলের যে ইলেকট্রনিক ব্যাপারগুলো দেখি, এটি আমি প্রথম দেখেছি চায়নাতে এসে বছর 20 আগে। চায়না প্রযুক্তিগত দিক থেকে সবসময় অন্য মাত্রায় বিচরণ করে, সেটা আমার ভীষণ পছন্দ সবসময়। এবং এবারও ওরকম এর বার্তায় ঘটে নাই। আমি মানে অবাক হয়েছি সব কিছুতে। তারপরে কারণ কি আমরা যা ব্যবহার করি, আমাদের নিত্য নৈমিত্তিক সব জিনিস কিন্তু ওই দেশ থেকেই আসে, মানে ধর সিংহভাগ জিনিস ওই দেশ থেকে আসে। তারপরে যে মানুষজনের যে সদালাপ, মানুষজন যে কতটা হাম্বল, তারপরে ওনাদের যে নতমস্তক, মানে আমরা যদি নতমস্তক ব্যাপারটা শিখি সবার থেকে, অনেক সুবিধা একটা জীবন চালাতে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা চাইনিজ মানুষের মধ্যে আছে, এটা হলো নিজের কাজ নিজে করে ফেলা, নিজের কাজের দায়িত্ব পরায়ণ, যেটাকে বলা হয় যে আমি আমার কাজটা আমি আমার মতন করে ফেলবো। আর ওয়েদার ওয়াজ ফাইন, তখন মাত্র চেরি গাছগুলোতে একটু একটু করে ফুল আসছে। আর হয়তো 7 দিন পরে আমরা গেলে পুরো দেশ, আমরা গেছিলাম চেংদু শহরে, প্যান্ডা গার্ডেন। আমাদের সবার খুব ইচ্ছা ছিল পান্ডা দেখা। চেংদু শহর আবার প্যান্ডা রিসার্চ, প্যান্ডা গার্ডেনের জন্য বিখ্যাত। তো লাল পান্ডা আমরা দেখতে পারিনি, কিন্তু যা দেখেছি আমাদের মন ভরে গেছে। বৃষ্টি ছিল, হাতে ছাতা নিয়ে আমরা, ইট ওয়াজ গ্রেট অ্যাকচুয়ালি। নতুন দ্যুতি ছড়াচ্ছে সাংহাইয়ের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কু এমব্রয়ডারি। অবৈষয়িক সংস্কৃতির অংশ এই বিশেষ ধরনের নকশি কাজে নতুন চিন্তাভাবনা এনেছেন তরুণরা। আধুনিক বিশ্বে এই এমব্রয়ডারি কাজের চাহিদা বাড়ছে। কিভাবে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটানো সম্ভব হয়েছে, এই ব্যাপারে থাকছে রিপোর্ট। সাংহাইয়ের কু এমব্রয়ডারি গবেষণা কেন্দ্র। এখানে অতি সূক্ষ্ম কাজের মাধ্যমে কাপড়ের বুকে ফুটিয়ে তোলা হচ্ছে অসাধারণ সৌকর্যমণ্ডিত নকশা। চীনের বিভিন্ন স্থানের ও জনগোষ্ঠীর রয়েছে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী এমব্রয়ডারি। তবে কু এমব্রয়ডারি একমাত্র নকশি কাজ যা একটি পরিবারের নামে নামকরণ করা হয়েছে। শত শত বছরের প্রাচীন এই শিল্প আধুনিক বিশ্বেও তার চমক ধরে রেখেছে। এর পিছনে অবদান রয়েছে এই ঐতিহ্যের ধারক কারুশিল্পী নারী ছিয়ান ইউয়ে ফাংয়ের।
সুইগুলো তুলির চুলের মতো সূক্ষ্ম, রঙগুলো পেন্টিংয়ের মতো, স্টিচগুলো চুলের ডগার মতো নরম। এটাই কো এমব্রয়ডারির মতো তিনটি অনন্য বৈশিষ্ট্য। সাংহাইয়ের সোংচিয়াং জেলার এমব্রয়ডারি গবেষণা কেন্দ্রে কু এমব্রয়ডারির ইনহেরিটার ছিয়ান ইউয়েফাং এবং একদল কারুশিল্পী কিছুদিন আগে বেশ ব্যস্ত সময় পার করেছেন। ড্রাগন বোট উৎসবের আগে তাদের এমব্রয়ডারি করা স্যাশে বা ছোট থলির ছিল ব্যাপক চাহিদা। একবার হাত উঠাতে হয়, আরেকবার নামাতে হয়। সুতাটা একবার পেছনে, একবার সামনে টানতে হয়। এটা করতে অনেক ধৈর্য ও নিষ্ঠা লাগে। মিং রাজবংশের সময় সোংচিয়াং কু এমব্রয়ডারির উদ্ভব ঘটে। এর আরেক নাম পেইন্টেড এমব্রয়ডারি। এই নকশিকাজ কখনো মেশিনে করা সম্ভব নয়। ছিয়ান ইউফাং এই শিল্পের ষষ্ঠ প্রজন্ম। 5 দশকের বেশি সময় ধরে তিনি এই এমব্রয়ডারি নিয়ে কাজ করছেন। এই নকশিকাজ মূলত নারীদেরই শিল্পকর্ম। হাতের এমব্রয়ডারির জায়গা কখনো মেশিন নিতে পারবে না। কু এমব্রয়ডারিকে বুঝতে হলে পেইন্টিং বুঝতে হবে। আমরা আমাদের আবেগ এই সূচের কাজের মধ্য দিয়ে কাপড়ের বুকে ফুটিয়ে তুলি। ছিয়ান তার এই নকশিকাজের দক্ষতা ছড়িয়ে দিচ্ছেন তরুণ প্রজন্মের মধ্যে। কু এমব্রয়ডারি সোংচিয়াংকে পরিচিতি এনে দিয়েছে। এই কারুশিল্পকে রক্ষার মাধ্যমে আমরা সংস্কৃতিকে রক্ষা করছি এবং পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আগে কু এমব্রয়ডারি শুধু জাদুঘর ও আর্ট গ্যালারিগুলোতে রাখা হতো। এখন এটাকে আধুনিক করা হয়েছে। ব্যাগ, অলংকার, আধুনিক স্টাইলের পোশাকে এই নকশাকে জনপ্রিয় করে তোলা হচ্ছে। এর ফলে দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীতে এই নকশিকাজ জনপ্রিয় হচ্ছে এবং পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। যখনই আমি নকশার মাধ্যমে একটি শিল্পকর্ম সৃষ্টি করি, মনে হয় যেন এই শিল্পের মূল স্রষ্টার সঙ্গে কথা বলছি। এমন একটি অবৈষয়িক কারুশিল্প যেটি এত বছর ধরে টিকে রয়েছে। এমন শিল্পকর্মের সঙ্গে জড়িত হতে পেরে আমি গৌরব বোধ করছি। এভাবেই শত শত বছরের প্রাচীন শিল্প কু এমব্রয়ডারি নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে, ছড়াচ্ছে নতুন আলো। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। ফ্যান্টাসি ফিল্ম ক্রিয়েশন অব দ্য গডস আই কিংডম অব স্টর্মসে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে আছেন উদীয়মান চীনা তরুণ অভিনেতা ইউ শি। সম্প্রতি রিলিজ হয়েছে সিনচিয়াংয়ের মানুষের জীবন নিয়ে নির্মিত সিরিজ টু দ্য ওয়ান্ডার। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নবীনদের নিয়ে সিএমজির সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেতা। উদীয়মান চীনা অভিনেতা ইউ শি 2016 সালে শুরু হয় তার অভিনয় জীবন। 2023 সালে চীনের এপিক ফ্যান্টাসি ফিল্ম ক্রিয়েশন অব দ্য গডস আই কিংডম অব স্টর্মসে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি শুটিং সেটে মুখোমুখি হন সিএমজির সঙ্গে। কথা বলেন নানা বিষয়ে। তার মতে একজন অভিনেতার উচিত সাফল্য অর্জনের চিন্তা দূর করে শুধু কাজে মনোযোগ দেয়া। অভিনয়ে নিজের সেরাটা দিয়ে দিতে পারলেই একটি ভালো পারফরমেন্স উপহার দেয়া সম্ভব। মুক্তি পাওয়া টু দ্য ওয়ান্ডার নামের জনপ্রিয় সিরিজে ইউ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। সিরিজটি মূলত সিনচিয়াংয়ের আলতাইয়ের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরে এবং স্থানীয় মেষপালকদের লোকপ্রথাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করে। জনপ্রিয় মিনি সিরিজটি বিখ্যাত চীনা লেখক লি চুয়ানের পুরস্কার পাওয়া প্রবন্ধ মাই আলতাইয়ের উপর ভিত্তি করে নির্মিত। নির্মল আলতাই অঞ্চলকে কেন্দ্র করে নির্মিত 8 পর্বের সিরিজটি একটি নতুন অনুভূতির গল্প তুলে ধরে। লির সাহিত্য রচনা শৈলীর সঙ্গে সাথে মৃদুমন্দ কৌতুকের আবহ মিশিয়ে আত্ম উপলব্ধি, প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক এবং উত্তর সিনচিয়াংয়ের মেষপালকদের সহজ কিন্তু দৃঢ় মানসিকতার জীবনযাপন তুলে ধরা হয়েছে।
সিরিজটিতে মূল চরিত্রের নাম বাতায়। বাতায় একজন কাজাক ছেলে। তার ভূমিকায় অভিনয় করে ইউ। আলতাইয়ের সৌন্দর্যে দারুণ মুগ্ধ ইউ। বাতায় চরিত্রে অভিনয় করে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এবং বোধ আরও গভীর হয়েছে বলে মনে করেন তিনি। নিশ্চিতভাবে বাতায় আমার অভিনয় জীবনের একটি অন্যতম চরিত্র হয়ে থাকবে। চরিত্রটি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই সিরিজে আমরা গ্রীষ্মকালীন খামারগুলোর সৌন্দর্য যেমন উপভোগ করতে পেরেছি, তেমনি শীতের নিজস্ব এবং নির্জন সৌন্দর্যও উপভোগ করেছি। লি চুয়ান এই নির্জনতাকে উষ্ণতার সাথে মিশিয়ে উপস্থাপন করেছেন। সিরিজে একটি সংলাপ আছে, খাড়া দেয়ালের মতো জীবনেও মানুষের বুক উঁচিয়ে বাঁচা উচিত। এটি কেবল এই সিরিজে চারণভূমির যে যাত্রাপথ সেটাকেই নির্দেশ করে না, বরং বিভিন্ন পরিবেশ এবং জীবনধারার সকল সময়কেই বোঝায়। জীবনের কঠিন অবস্থা এবং চ্যালেঞ্জগুলোই হলো এই খাড়া পথ। কেউই সহজে তার পুরো জীবন পার করতে পারে না, কিন্তু এমন এবড়োখেবড়ো খাড়া পথ সত্ত্বেও আমরা ইতিবাচক থাকতে পারি এবং জীবনযাপন করতে পারি। শুটিং প্রসঙ্গে ইউ পরিচালক থেং ছংছংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার মতে তিনি তাকে গভীর অনুপ্রেরণা খুঁজে বের করার এবং জীবনের বাস্তব চিত্র আরও সত্যিকারভাবে ফুটিয়ে তোলার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমি কোনো চরিত্রকে আগে নিজে ধারণ করে তারপর নিজের মতো করে তুলে ধরতে পছন্দ করি। শুটিং চলাকালে কিছু মুহূর্তে দারুণ অনুপ্রেরণা জেগে উঠত। এজন্য একটি বিশেষ ধন্যবাদ পেতেই পারেন পরিচালক। আমার বিশ্বাস চারণভূমিতে বাস করা ছেলের চরিত্রটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে। গেল বছর চীনের বক্স অফিসে ঝড় তোলা সায়েন্স ফিকশন ক্রিয়েশন অব দ্য গডস আই কিংডম অব স্টর্মস এর কাজের কথাও স্মরণ করেন ইউ। হতাশ হবেন না। কোনো প্রজেক্ট আয় করবে কিনা কিংবা জনপ্রিয় হবে কিনা এই চিন্তায় হারিয়ে গেলে আপনি সৃষ্টিশীল কাজের উপর মনোযোগ হারাবেন। ক্রিয়েশন অব দ্য গডসের রিহার্সালের সময় আমি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতাম। আমাকে ভাগ্যবান বলতে পারেন যে একটি ভালো চরিত্র পেয়েছি। আবার কম বাজেটের টিভি সিরিজ টু দ্য ওয়ান্ডার গল্পটি আমাকে জীবনের মূল্যবোধ নিয়ে দারুণ কিছু শিখিয়েছে। শেষ পর্যন্ত ওটাও জনপ্রিয় হলো। 1996 সালের 22 ডিসেম্বর জন্মগ্রহণ করেন অভিনেতা ইউশি। বেইজিং ফিল্ম একাডেমিতে অভিনয় বিভাগে পড়াশোনা শেষ করে টেলিভিশন নাটক হুয়াংপু চিয়ানচিয়াতে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু করেন তার অভিনয়ের ক্যারিয়ার। বর্তমানে তিনি চীনের টিভি নাটকে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের এই প্রজন্মের একজন নারী প্রত্নতত্ত্ববিদ সুং শু লিয়াংচুর প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা কাজ করছেন। নারী হিসেবে প্রত্নতত্ত্বের কাজ কঠিন বলে মনে হয় না তার। ঐতিহ্যবাহী স্থানের এই কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে তিনি গর্ব অনুভব করেন। 2019 সালের 6 জুলাই লিয়াংচু প্রাচীন শহরের ধ্বংসাবশেষ বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। আরও জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী ছাই ইউয়ে মুক্তা। আমার নাম সুং শু। আমি চীনের লিয়াংচু প্রাচীন শহরের ধ্বংসাবশেষে মাঠ পর্যায়ে প্রত্নতাত্ত্বিক খনন এবং চিড়িয়াখানা প্রত্নতত্ত্ব সংক্রান্ত গবেষণা কাজ করছি। আমার এই প্রজন্মের প্রত্নতাত্ত্বিকরা হয়তো সারা জীবন ধরে কাজ করলেও লিয়াংচু সংস্কৃতির সকল রহস্য উন্মোচন করতে সক্ষম হব না। 2017 সাল থেকে চীনের হাংচৌ শহরের লিয়াংচু ধ্বংসাবশেষের প্রাচীন নদী চিহ্ন থেকে 15টা রহস্যময় দৈত্যাকার গাঁথের উপাদান আবিষ্কার করা হয়। অনুমান করা যায় যে 5000 বছর আগে লিয়াংচু প্রাচীন শহরের বাসিন্দারা দুর্দান্ত প্রাসাদ তৈরি করতে সক্ষম ছিল। যেদিন কর্মস্থলে পৌঁছাই সেদিন আমার সহকর্মী চং জিয়াগাং ধ্বংসাবশেষ খনন করছিলেন। আমার সহকর্মী একটি অবস্থানের ঠিকানা আমাকে পাঠান। বাসে যেতে প্রায় 2 ঘন্টা এবং তারপর প্রায় 20 মিনিটের হাঁটা পথ। আমি আগাছায়ায় আবৃত একটি স্থানে পৌঁছালাম এবং হাঁটতে হাঁটতে ওয়ার্ক স্টেশন খুঁজতে লাগলাম।
সাংস্কৃতিক অবশেষ রাখার এইসব দাগের উপর নিট বাক্সগুলোর ভিতরে আছে ল্যাংচু চংজাগাং এর প্রাচীন নদী ছেনো থেকে উদ্ধারকৃত জীবজন্তুর অবশেষ। সম্ভবত শত শত হাজার টুকরো আছে। এইসব অবশেষ থেকে আমরা অনেক তথ্য উপাত্ত পেতে পারি। এখন পর্যন্ত আমরা ল্যাংচুয়ে 40 বা 50 ধরনের প্রাণীর অবশেষ খুঁজে পেয়েছি। বর্তমানে ল্যাংচু জাদুঘরে মৃৎপাত্রের জোড়া হাত লওয়ালা গাব প্রদর্শন করা হচ্ছে। প্রাচীন ল্যাংচু এর জলবায়ু ও পরিবেশে কুমিরের বেঁচে থাকার সম্ভাবনা ছিল। এই থেকে বোঝা যায় যে সেই সময় কুমির সম্পর্কে ল্যাংচুর মানুষ অনেক কিছুই জানত। গত বছরের এপ্রিল মাসে দুটো বড় বড় হাড়ের পূর্ণ বাক্স আমার পরীক্ষাগারে পাঠানো হয়। প্রতিটি বাক্সের মধ্যে থাকা হাড়ের শ্রেণী বিভাজন করতে বেশ কয়েকদিন লাগে। যখন আমি ভাঙ্গা হাড় বাছাই করছিলাম তখন খুঁজে পাই দুটি বৃত্তাকার হাড়ের ব্রেড। এগুলো ছিল কুমিরের হাড়। সেবারই প্রথমবারের মতো আমরা ল্যাংচু ধ্বংসাবশেষ থেকে কুমিরের অস্তিত্বের প্রমাণ পাই। প্রতি বছর 3 শতাধিক দিবস আমার মাঠে কাটে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন নারী হিসেবে প্রত্নতত্ত্বের কাজ কঠিন লাগে কিনা। আমি মনে করি নীরব পরিবেশ প্রত্নতাত্ত্বিকদের চিন্তা করার জন্য উপযুক্ত। ওয়ার্ক স্টেশনের লনের উপরে শুয়ে শুয়ে তারা দেখা যায়। আমার মনে হয় কালো হ্রদপূর্ণ পরিবেশে শান্ত হতে জানা খুবই মূল্যবান। ল্যাংচু ধ্বংসাবশেষ 1936 সালে আবিষ্কার হয়। 1990-এর দশকের আমাদের প্রজন্মকে প্রত্নতাত্ত্বিকদের চতুর্থ প্রজন্ম হিসাবে বিবেচনা করা যেতে পারে। ল্যাংচু প্রত্নতত্ত্বের কাজ সামনে এগিয়ে চলেছে দাদির হাত ধরে। ল্যাংচুর হাত ধরে 50,000 বছরের চীনা সভ্যতার ইতিহাস আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি পেয়েছে। আমাদের প্রত্নতাত্ত্বিক কাজের পক্ষে বিশ্ব ঐতিহ্য হিসেবে ল্যাংচুর স্বীকৃতি যেন একটি নতুন শুরু। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।